এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এত কিছুর মধ্যে বাসার একদম নীরব। পেট ভরে ভাত খেয়ে নিয়েছে ইতিমধ্যে। খাওয়া শেষে সেমাই হাতে নিয়ে বলল, সবাই ঘুমাতে যাও, আমি বের হচ্ছি, ফিরবো আগামীকাল। একটা ইন্টারভিউর জন্য স্টাডি করতে হবে। বাসারের নীরবতা নয়নার চোখে বাঁধে। বাসারকে সে যতটুকু চিনেছে সে এত সহজে ভালো হবে না। যতই সে ক্ষমা চেয়ে নিক তার অন্তর কালো কুচকুচেই থাকবে। আকলিমার মুখের উপর কথা। নয়নার দিকে তেড়ে আসতে নেয় আকলিমা। নয়না তা দেখে পিছনে সরে আসলো, হাত জোড়ো করে বলল, আজকের রাতটা সহ্য করে নাও ফুপু, কাল সকালেই আমি মিছিলের কাছে চলে যাব। ঘরে ফিরে বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করে নয়না। কাঁদতে কাঁদতে একসময় সেভাবেই ঘুমিয়ে যায় সে। আজ এত জলদি ঘুম চলে আসলো নয়নার, যেখানে রাতের পর রাত নির্ঘুমে কাটাতে হয় তাকে। মধ্যরাত, পুরো পৃথিবীর মানুষ নিদ্রায়মান। আধার আকাশে বুকে একখণ্ড চাঁদ কিরণ ছড়াচ্ছে। হেলোনা বাতাস, গাছপালাও হেলছে দুলছে। নয়নার ঘরের দরজা তখনই কেউ খুলে ফেলে। মিনি রোজার সাহায্যে কেউ দরজাটা লক ভেঙে ফেলে। একটা মূর্তি ছায়া নয়নার দিকে এগিয়ে যাচ্ছে। মানুষটি কি চুরি করতে এসছে? নয়নার ঘরে তো তেমন কোনো সম্পদও নেই। ছায়া মূর্তিটা লক্ষ্য হলো নয়না। সে ধীর পায়ে নয়নার দিকে এগিয়ে যাচ্ছে। নয়নার পরিধানে সুতির 3 পিস। ঘুমে নিমগ্ন নয়না। তার ঘরে কেউ প্রবেশ করছে টেরই পায়নি। ছায়ামূর্তিটা নয়নার ওড়নার দিকে হাত বাড়িয়ে দিল। এক টানে নয়নার শরীর থেকে ওড়না আলাদা করে নিজের শার্টের বোতাম হাত লাগালো। নয়না তখনও বিভোর ঘুমে নিমগ্ন। যেই সম্মান ভয়ে দিবা রজনীর শঙ্কায় কাটাতো, আজ তাকেও হরণ করছে তারই অগোচরে। শার্টবিহীন ছায়ামূর্তি এবার দাঁত বের করে হেসে নয়না সারা শরীরে চোখ বোলালো। নয়নার মুখের কাছে ঝুঁকে ঠোঁটের পাশটায় হাত বুলিয়ে বলল, বলছিলাম না আমি আবার আসবো, তোকে আজ কে বাঁচাবে নয়না? ঘুমের ঘোরে নয়না কপালে, হাতে ও শরীরে স্পর্শকাতর জায়গায় কারো ছোঁয়া অনুভব করছে, কিন্তু চোখ খুলে তাকাতে পারছে না। শরীরের শক্তি যেন কেউ শুষে নিয়ে গেছে। নয়না হাত তুলে শরীরের উপর ভর করে থাকা মানুষটাকে সরাতে চাইছে, কিন্তু মানুষটা সেই সুযোগ দিচ্ছে না। দুর্বল শরীরে বাঁচার জন্য নয়না হাতড়ে কিছু খুঁজছে। অবশেষে পেয়েও যায় নয়না। হিজাবের সাথে পরা সেফটি পিন মানুষটার ঘাড় বরাবর ঠুকে দেয় নয়না। মানুষটি আহা বলে সরে আসে। ঘাড়ে হাত দিতেই তরল পদার্থ অনুভব করে সে। নয়না দুর্বল পায়ে ঘরের লাইট চালিয়ে দিল। গায়ে ওড়না জড়িয়ে পড়ল। বাসার ভাই? বাসার উন্মাদের মতো আচরণ করতে শুরু করলো। সে নয়নার চুলের মুঠোয় ধরে পড়ল। আজ তোর শরীর খুলবে খাবো মাগে, অনেক দিনের ইচ্ছা আজ পূরণ করব। এমনটা করো না, দোহাই লাগে বাসার ভাই। সবাই ঘুমাচ্ছে, এই সুযোগে আমি কিভাবে হাতছাড়া করি? তোকে কিভাবে ছেড়ে দিয়ে বল? কত বছরের ইচ্ছে তুই? আজ সারাদিন তোর সাথে ভালো ব্যবহার করছিলাম, যেন এমন একটা সুযোগ পাই। কাছে আয় নয়না। কাছে আসার বিপরীতে নয়না দূরে সরে যায়। বাজারকে এক প্রকার ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। নয়নার উদ্দেশ্যে এসে এখনই পালাবে, যেভাবে হোক এই নরক থেকে সে আজীবনের জন্য মুখ ফিরিয়ে নেবে। ভাবনা অনুযায়ী কাজ করা কি এতই সহজ? নয়না কি কখনো পারবে এই নরক থেকে মুক্তি পেতে? ডাইনিং টেবিলের কাছাকাছি আসতে নয়না ওড়নাটার মধ্যে টান অনুভব করে। ভয়ে পিছন ফিরে তাকালে বসারের ঘামারতে মুখে বিশ্রী হাসি দেখতে পেল। নয়না চিৎকার করে পড়ল, ফুপু, ফুপা, রিহাদ। কেউ আসবে না, সবাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। নয়নার এক হাত ধরে টেনে বাসার ঘরের দিকে নিয়ে যাচ্ছে। নিজের জীবন বাঁচাতে অন্য হাতের কাছে যা পাচ্ছে তা দিয়েই নয়না আটকাতে চাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। হাতের আঘাতে ডাইনিং এর চেয়ার মাটিতে পড়ে বিকট শব্দ হলো। বাসারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে জানে আজ ঘূর্ণিঝড় হলেও বাড়ির কেউ জানতে পারবে না। নয়নাকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে বিছানায় ছুঁড়ে মারে। প্যান্টের চেন হাত, তার শরীর গরম হয়ে। নয়নাকে দেখে কাম উত্তেজনা বেড়ে গেছে। কামুকতার শীর্ষ পর্যায়ে নয়না পুনরায় উঠে যেতে নেয়। এবার বাসারের সহ্য হলো না। সে সজোরে নয়নার গালে থাপ্পড় বসিয়ে দেয়। এতে নয়নার ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত ঝাড়তে শুরু করে। দ্বিতীয়বার নয়নার দিকে হাত বাড়াতে নিতেই কেউ একজন হুঙ্কার ছাড়লো। বাসারের শরীরে 2-3টে কিল ঘুষি মেরে পড়ল। জানোয়ার, বোনের সাথে কি করেছিস? নয়না আবছায় দৃষ্টি মেরে মানুষটার দিকে তাকালো। কান্না মাখা স্বরে পড়ল, আমাকে বাঁচাও ফুপা,
কাল রাত্রি বলে কি কোনো রাত আছে? যদি হয়েও থাকে তবে সেটা কি সবার জীবনে একবারই আসে, নাকি নয়নার জীবনের মতো বারবার আসে? বাস্তবে নয়নার কি কখনোই সুখী হয় না? তাদেরও তো বেঁচে থাকতে ইচ্ছে হয়, আকাশে ডানা মেলিয়ে উঠতে ইচ্ছে হয়, কিন্তু কিন্তু বাছারদের মতো নরপশুরা নয়নাদের বাঁচতে দিতে চায় না। ভোগের সামগ্রী মনে করে। নয়নার মতো অসংখ্য নয়না রয়েছে। রাতের আধারে যারা আপনজনদের দ্বারা নির্যাতিত হয়, কিন্তু দিনের আলোয় তাদের হাসি মুখে চলতে হয়। নয়না এই যাত্রায় তাদের বিপরীত ছিল। নয়নার ঘরে বোরহান উদ্দিন বসে আছে, পাশেই আশ্চর্যজনিত হয়ে আকলিমা দাঁড়িয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না বাচ্চার এতটা নিচু প্রকৃতি। আজও হয়তো বিশ্বাস করতে পারতো না যদি বোরহান সচক্ষে ছেলের পাপ কর্মের সাক্ষী না হতো। বাচ্চার মাথা নিচু করে অন্য পাশে দাঁড়িয়ে আছে। নয়না ডাইনিং টেবিলে মাথা নিচু করে খাচ্ছে। বোরহান ছেলের দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকতে বলতে শুরু করলো, যা করেছিস ভালো করিসনি। যাকে বোনের নজরে দেখার কথা তার সাথে ছি, এত খারাপ কি করে হতে পারলি? একজন এতিম মেয়েকে অপদস্থ করতে তোর কলিজা কাঁপলো না? বাচ্চার জন্য মনে মনে নতুন ফোন দিয়ে হাঁটলো। বোরহানকে মিথ্যে কথা বলল। আমরা একে অপরের ভালোবাসি বাবা, একটু মন মালিন্য হয়েছিল, সেটাই ঠিক করতে এসেছিলাম। বোরহানে গিয়েছে বাসারের গাল বরাবর থাপ্পড় বসিয়ে দিল। দাঁতে দাঁত চেপে বলল, জোর করা আর প্রেম করা আমাকে তোর শেখাতে হবে না জানোয়ার। আমার তোকে সন্তান বলতেই ঘৃণা হচ্ছে। বোরহান সারা ঘর পায়চারি করতে করতে আকলিমার উদ্দেশ্যে বলল, তোমার জন্যই দুই ছেলেকে ফেলে দূরে থাকছি, এই তোমার শিক্ষা? আকলিমা নিস্তেজ শরীরে উত্তর বলল, আমাদের সম্মান আর রইল কই? লোক সমাজে আমরা মুখ দেখাবো কিভাবে? বোরহান নিশ্চুপ হয়ে কিছু একটা ভাবলো, এরপর চট করে বলল, আমি কালই বাসার আর নয়নার বিয়ে দিতে চাই। নয়না কান্না থামিয়ে বোরহানের কাছে এতে হাত জোর করে বলল, দয়া করো ফুপ্পা, এমন শাস্তি দিও না। আমি এই রাতের আধারে বাড়ি ছাড়বো, তোমাদের সম্মানে কোনো দাগ ফেলতে দিব না, তবু আমাকে এই খারাপ লোকটার সাথে বিয়ে দিও না। আকলিমা তেড়ে আসে নয়নার কাছে, হাত মুচড়ে ধরে বলল, আমার ছেলেকে ফাঁসিয়ে ভালো সাজা হচ্ছে? আমি আগেই সন্দেহ করেছিলাম তুই আমার ছেলেকে তার রূপের জালে ফাঁসাচ্ছিস। হয়েছেও তাই। বোরহান উদ্দিন আকলিমার কথার প্রত্যুত্তরে করছে উঠল। কাকলির মা, ওই মেয়েকে কেন দোষারোপ করছো? নিজের ছেলেকে এত ভালো মনে করো না? আমি তোমার ছেলের দুষ্ট রূপ দেখেছি। আকলিমা চুপ হয়ে যায়। যাকে সে সহ্য করতে পারে না তাকে কিভাবে পুত্রবধূ হিসাবে গ্রহণ করবে? বাসারের বোরহানের পায়ে পড়ল, কান্না সুরিয়ে পড়ল, আমি ভুল করেছি, প্রায়শ্চিত্ত আমি করব। নয়নাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আগামীকাল না, 2 সপ্তাহ পরে নয়নাকে বিয়ে করব। আকলিমাও ছেলের কথায় সায় দিয়ে পড়ল, বাসায় ঠিক বলেছে, নয়তো লোকেরা বলাবলি করবে। এক রাতের মধ্যে বিয়ে? নিশ্চয়ই ছেলে মেয়ে অকাজ করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে, তাই বিয়ে দিয়ে দিচ্ছে। মানুষ ভুল তো আর বলছে না। তোমার ছেলেই তো মেয়েটার সর্বনাশ করতে চেয়েছিল। তাদের কথোপকথনের মাঝে নয়না বাড়ি থেকে বের হয়ে যায়। 3 জন মানুষ নয়নী বের হয়ে যাওয়ার ব্যাপারে অজ্ঞ। ঠিকানাবিহীন পথ ধরে চলতে শুরু করেছে নয়না। সাঁ করে গাড়ি তার শরীর ঘেঁষে চলে যাচ্ছে। নয়না সেদিকে কোনো খেয়াল নেই। গাজীপুরের রেল লাইনের কাছাকাছি চলে আসে নয়না। সময় তখন 3:55। ভোর 4টার ট্রেন ছাড়ার সময় হয়েছে। গাজীপুর রেলগেট থেকে কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। নয়না চোখ বন্ধ করে মা, ছোট ছোট ভাই বোনদের চেহারা মডি করতে চেষ্টা করে। বাবার চেহারা চোখের সামনে ভাসতেই নয়নার চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। জীবনের কাছে নয়না হেরে গেছে। একাকী লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছে সে। ট্রেনের হুইসেল কর্ণধারে পৌঁছালো নয়নার। আপনা আপনি মুখে হাসি রেখা ফুটে উঠল। ধীর পায়ে রেলগাড়ির দিকে এগিয়ে যাচ্ছে সে। আর কিছু সময়, এরপরই নয়না নামক কারো অস্তিত্ব এই নশ্বর পৃথিবীতে থাকবে না। কেউ আর নয়নাকে বোঝা মনে করবে না। ভয়ে রাতের পর রাত জেগে থাকতে হবে না। চোখ বন্ধ করে মৃত্যুকে স্বাগত জানায় নয়না। 2 হাত মেলে ধরে ঝাঁপ দিবে। এই মুহূর্তে কেউ একজন নয়নার হাত টেনে ধরে। ঝকঝক করে ট্রেন নয়নার পাশ দিয়ে চলে গেল। অশ্রুসিক্ত চোখ নয়না শুভাকাঙ্ক্ষীর দিকে তাকালেই পূর্বেই মানুষটা নয়নার গালে থাপ্পড় বসিয়ে দিয়ে পড়ল, কি করতে যাচ্ছিলে পাগল মেয়ে? এমনিতেও ঘুমের ওষুধ সেবন করার কারণে নয়নার শরীর দুর্বল ছিল, তার উপর এত ধকল। থাপ্পড় খেয়ে মেয়েটা জ্ঞান হারিয়ে সামনের মানুষটার বুকে ঢলে পড়ে। বলিষ্ঠ দেহে শক্ত করে নয়নাকে জড়িয়ে ধরে তুর্য।
নয়না জ্ঞান হারিয়ে ফেলবে তা প্রত্যাশা করেনি সে। ভাবনা ব্যাগ কাঁধে তুর্যর দিকে দৌড়ে এসে বলল, মেয়েটাকে কি হয়েছে? নয়না, সেই নয়না যার জন্য তাবরেজ তুর্যের সিঙ্গাপুর যাওয়া মিস হয়েছে, তার স্বপ্ন পূরণ হওয়া অপূর্ণ রয়ে গেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, যাকে দূর থেকে ঘৃণা করতে চাচ্ছি সেই এখন আমার বুকে। তুর্যর কাটকাট জবাবে ভাবনা শটান হয়ে দাঁড়িয়ে রইল। এতদিন সে জানতো তুর্য তার চাচার জন্য সিঙ্গাপুর যায়নি, কিন্তু আজ সত্যি জেনে সে বাকশক্তি হারিয়ে ফেলেছে। তুর্য নয়নাকে এক হাতে জড়িয়ে ধরে গালে হাত রেখে জ্ঞান ফেরাতে চেষ্টা করলো। গালে কয়েকবার চাপড় দিয়ে তুর্য ডাকলো, এই মেয়ে, এই নয়না, শুনতে পাচ্ছ? ড্যাম, কিসের এত কষ্ট তোমার? শুনতে পাচ্ছ? কিন্তু না, নয়নার জ্ঞান ফেরাতে পারল না তুর্য। অবশেষে ভাবনা তুর্যর কাঁধে হাত রেখে বলল, ওকে হাসপাতালে নিতে হবে তুর্য, দেরি করিস না। সময় অপচয় না করে তুর্য নয়নাকে পাঁজা কোলা তুলে নিয়ে হাঁটা ধরলো। বন্ধুদের ডেকে নিজের ব্যাগ সামগ্রী উঠাতে বলতে ভুলল না। রেলগেট থেকে গাজীপুর সদর হাসপাতালে দূরত্ব 1.5 কিলোমিটার, প্রায় 5-6 মিনিটের রাস্তা তুর্যর কাছে বিশাল মনে হচ্ছে। ভোর রাতে রিক্সা ছাড়া অন্য কোনো যানবাহন পাওয়া যায়নি। তুর্য কাল বিলম্ব না করে নয়নাকে নিয়ে রিক্সায় চড়ে বসে। নয়নাকে বসিয়ে নিজে পাশে বসে। নয়নার মাথা তুর্যের কাঁধে রাখা, এক হাতে তুর্য তাকে ধরে রেখেছে। দৃষ্টি তার নয়নার শুকনো মুখশ্রীতে। তুর্য অমন মায়াবী শুকনো মুখখানা দেখে আনমনে বলল, তোমার অন্তরে আমার নিঃশ্বাসের আশ্রয় মিলে যাক, তোমার ভালোবাসায় আমার জীবন পাগল হয়ে যাক, তোমার দুঃখগুলো সব আমার হয়ে যাক। তুর্য কথাগুলো বলে খিঁচে চোখ বন্ধ করে নেয়। মেয়েটাকে সে যত দূরে সরিয়ে রাখতে চাইছে, মেয়েটা তত কাছে আসছে। মেয়েটার মায়া ভরা চাহনি উপেক্ষা করা মুশকিল। মাদকতা কাজ করে, মায়া জন্মে যাচ্ছে। প্রায় 5 মিনিট পর হাসপাতালে পৌঁছে তুর্য নয়নাকে পাঁজা কোলে তুলে নিয়ে ইমার্জেন্সি বিভাগের দিকে এগিয়ে যায় সে। ভাবনা ইতিমধ্যে পৌঁছে প্রাথমিক চিকিৎসা প্রদান করলো। তুর্য তৎক্ষণে কাপড় ছেড়ে নয়নার কাছে আসলো। ভাবনা প্রেসার মেপে সূর্যের উদ্দেশ্যে বলল, কতবারের মতো শরীর দুর্বল। তুর্যর কি যে হয়, সে মিছে রাগ করে নয়নার উপর। ভাবনার কথায় প্রত্যুত্তরে বলল, এত বড় ঢিঙ্গি মেয়ে, অথচ নিজের যত্ন নেয় না। এত বড় একটা কাজ করতে যাচ্ছিল, হাসপাতালে থাকলে আরও অসুস্থ হয়ে পড়বে। ওকে না হয় তোর ফ্ল্যাটে নিয়ে যা, আমি স্যালাইন খাবার নিয়ে আসছি। কথাগুলো বলেও তুর্য দাঁড়িয়ে রইল। নয়নার গালে হাত আঁচড়ের দাগ, হয়তো মেয়েটার উপর অত্যাচার করা হয়েছে। তুর্যর চোয়াল শক্ত হয়ে আসে। মুষ্টিবদ্ধ হাত টেবিলের উপর আঘাত করে হনহনিয়ে বের হয়ে আসে। 2 জন নার্সের সাহায্যে ভাবনা নয়নাকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসলো। দক্ষিণী ছায়াবিথির 4 নম্বর বাড়ি, 3য় তলায় ভাবনা একাকী থাকে। আপনজন সবাই ময়মনসিংহে গ্রামে থাকে। ছুটিতে তুর্য সহ আরো কয়েকজন বন্ধুরা মিলে ভাবনার বাড়িতেই গিয়েছিল। আজ সকালেই ফিরছে সবাই। বন্ধুরা মিলে হেঁটে ফেরত যাচ্ছিল, তখনই রেল লাইনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই। তারা তখনও জানতো না মানব অথবা মানবীটা নয়না। তুর্য জীবন বাঁচি রেখে নয়নাকে বাঁচিয়ে দেয়। নয়নার সেলাইন চলছে। তুর্য নিজে আসবে বললেও আসেনি, মিনহাজকে দিয়ে পাঠিয়ে দেয় সে। ভাবনা বন্ধুর অদ্ভুত আচরণ ঠিক মতো ঠাহর করতে পারছে না। সবার বেলায় তুর্য স্বাভাবিক থাকলেও নয়নার কাছে আসতেই অস্বাভাবিক আচরণ করে। নয়নাকে একবার কাছে টানে তো একবার দূরে সরিয়ে দেয়। ভাবনা ভাবছে কি চলছে ছেলেটার মনে। হাসপাতাল, পথঘাট, রেল স্টেশন কোনোটাই খোঁজ পাত রাখেনি বাসার। নয়নাকে তন্ন তন্ন করে খুঁজছে সে। বোরহানউদ্দিন নির্দেশ দিয়েছে নয়নাকে নিয়ে বাসায় না ফিরতে পারলে বাড়িতে জায়গা দিবে না। প্রায় 2 ঘন্টা যাবৎ নয়নার কোনো খোঁজ না পেয়ে বাসার একটি কফি শপে গিয়ে বসে। কিছুক্ষণ যাবৎ তার মুঠোফোন বাজছে। দৌড়াদৌড়ি করার জন্য ফোন ধরতে পারেনি। ক্লান্ত শরীরে টেবিলের উপর 1 বোতল পানি দেখে ঢকঢক করে পান করে নেয় বাসার। প্যান্টের পকেটে থেকে মুঠোফোন বের করে বাঁকা হাসলো। রিসিভ করে ফোন কানে দিয়ে বলল, হাসপাতালে অন্ধকারচ্ছন্ন একটি কেবিনে অশান্ত তুর্যর দেখা মিলল। ছেলেটা সারা কেবিনে অস্থির চিত্তে পায়চারি করছে। বারবার নয়নার শরীরের আঘাতগুলো চোখে ভাসছে তুর্যর। যতবারই মনে পড়ছে বক্ষস্থলের বাম পাশে ব্যথা অনুভব করছে। তুর্যর ইচ্ছে করছে বুকের বাম পাশটা ছিঁড়ে দেখতে, কি এমন রোগ হয়েছে যার কারণে এত ব্যথা হচ্ছে। অনেক ভেবে তুর্য সিদ্ধান্ত নিল সে নয়নার কষ্ট ভাগাভাগি করে নেবে। মেয়েটার সরল স্বচ্ছ মন আগেই তুর্যের অন্তরে দুর্বলতা তৈরি করেছিল। তুর্য চাচারা কথা মাথায় আছে, কিন্তু তুর্যর ভয় হচ্ছে নয়না যদি তার বিমুখী হয়, যখনের কথা তখন হবে।
তুর্য কিছু একটা ভেবে কেবিন থেকে বের হলো, সরাসরি রিসেপশনে কম্পিউটারে কিছু খুঁজতে শুরু করলো। প্রায় 5 মিনিট খোঁজার পর কাঙ্ক্ষিত জিনিস পেয়ে সময় অপচয় করলো না। মুঠোফোন বের করে কম্পিউটার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে নিল। নাম্বারটি মিছিলের। তুর্য ফোন করলো। দেয়াল ঘড়িতে 11টা বাজে। এই সময় মিছিল সজাগ কিনা কে জানে। 2-3 বার রিং হতে হতে কেটে গেল। মুঠোফোন টেবিলের উপর সজোরে রেখে মাথায় হাত রেখে বলতে শুরু করলো। এই মেয়ে আমাকে পাগল করে দিবে। রিসেপশন দায়িত্বপ্রাপ্ত রবিন নতুন জয়েন করেছে। প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়েছিল। তুর্যর অস্থিরতা দেখে প্রশ্ন করলো। ঠিক আছেন স্যার? তুর্য কি যে হলো, সে ছেলেটার দিকে অগ্নিদৃষ্টি ফেলে প্রত্যুত্তরে বলল। আমাকে দেখতে কি আপনার অ্যাবনর্মাল মনে হচ্ছে? ছেলেটা ভয় পেয়ে গেল। মাথা না বোধক ইশারা করে বলল। তা বলেননি? তুর্য ছেলেটার কথা শুনলে তো হন হন পায়ে চলে গেল। প্রায় 1 ঘন্টা পর তুর্যর ফোনে কল আসলো। মিছিল কল করেছে। সময় অপচয় না করে তুর্য রিসিভ করে বলল। আমি ডাক্তার তুর্য। কিছুদিন আগে নয়নার সম্পর্কে যার কাছে বলেছিলেন চিনতে পারছেন? ইয়েস ডক্টর, এনি প্রবলেম? তুর্য লম্বা একটা নিঃশ্বাস ত্যাগ করে বলল। নয়না আমাদের কাছে আপনার বান্ধবী আজ সুইসাইড করতে যাচ্ছিল, ভাগ্যক্রমে বেঁচে গেছে। বিগত সপ্তাহগুলিতে মিছিল ভাইয়ের বিয়ের জন্য ব্যস্ত ছিল। নয়নার খোঁজ নিতে পারেনি। প্রিয় বন্ধু নির্মম অবস্থা দেখে চোখে জল আসে। কাপা স্তরে উত্তর দেয়। এখন নয়না কেমন আছে? ভালো আছে, কিন্তু কতক্ষণ ভালো থাকবে জানা নেই। মানে? আপনার বন্ধুর পরিবার এত জঘন্য, পুলিশকে জানাননি কেন? মিছিল নিশ্চুপ হয়ে গেল। সে কি বা বলবে, কার কাছে অভিযোগ করবে? সে তো বন্ধুকে নিজের বাড়িতেই ঠাঁই দিয়েছিল, কিন্তু তার বাবাই তো। মিছিল সেদিনের পুরো ঘটনা তুর্যকে বলল, সাথে বসারের অপকর্মের কথাও। পূর্বে বসারের কথা গোপন রেখেছিল, কিন্তু এবার কেন যেন তুর্যকে বিশ্বাস করলো। কিন্তু কেন? উত্তর মিছিলের জানা নেই। মিছিলের সাথে কথা বলে তুর্য কেবিন থেকে বের হয়ে এলো। সে খুব তৃষ্ণার্ত। নয়নাকে এক নজর দেখা আবশ্যক, নয়তো বক্ষস্থলে ব্যথায় মরে যাবে। স্বচ্ছ আকাশে হঠাৎই বাদলে ঢেকে গেল। প্রাকৃতিক এরূপ পরিবর্তন নয়নার ঘুমের ব্যাঘাত ঘটালো। গুড়ুম গুড়ুম মেঘ ডেকে যাচ্ছে। নয়না পিটপিট দেখে, চারদিকে দেখছে। সে মনে করতে চেষ্টা করছে তার সাথে কি ঘটেছিল। কিছুক্ষণ শুয়ে থাকার পর তার মনে পড়ল অজ্ঞান হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তের ঘটনা। সে তো ট্রেনের নিচে ঝাঁপ দিতে যাচ্ছিল, তখন কেউ তাকে বাঁচিয়ে নেয়। ট্রেনের আবছায় আলো দেখতে পেয়েছিল, উদ্ধারদাতা ছিল তুর্য। আসলেই কি তাই? নয়না কি তুর্যের বাসায় আছে? মস্তিষ্কে কথাগুলিও ঘুরপাক খেতেই নয়না লাফ দিয়ে বিছানা ছাড়লো। ধীর পায়ে সারা বাড়ি ঘুরে বেড়ালো। কেউ নেই। নয়না কি করবে? রাত বেড়েছে, তার উপর আবহাওয়া খারাপ। যেই ঘর থেকে হাঁটা শুরু করছিল সেই ঘরে এসেই নয়না থামলো। বাথরুমে পানির শব্দ হচ্ছে, তার মানে কেউ গোসল করছে। বাথরুমে কি নয়না নক করে দেখবে? যদি তুর্য বের হয়ে আসে, নয়না তখন কি করবে? দৌড় দিবে নাকি সটার হয়ে দাঁড়িয়ে থাকবে? 7-5 ভেবে দরজায় করাঘাত করবে, তখনই লোডশেডিং হয়ে গেল। অচেনা বাড়ি, অচেনা স্থান, সবকিছু নয়নার কাছে অচেনা। ইতিমধ্যে ফ্ল্যাটের প্রধান ফটকে করাঘাত করছে কেউ। নয়না কি করবে ভেবে পেল না। অন্ধকারে হাতড়ে দরজা খুলে দেওয়া উচিত মনে করলো। দরজার অপর পাশের মানুষটা একেবারেই ধৈর্যহারা, একের পর এক করাঘাত করেই যাচ্ছে। নয়না ভেবেই নিল অপরিচিতাকে কিছু কথা শুনিয়ে দিবে। সেই আশায় গেট খুলে বলার আগেই কেউ একজন তার চোখের লাইট ধরলো। আলো থেকে বাঁচার জন্য নয়না 2 হাত চোখের সামনে এনে ধরলো। তুর্য এই মুহূর্তে নয়নাকে আশা করেনি। সে চোখ বড় বড় করে নয়নার দিকে তাকিয়ে রইল। আবহাওয়ার বদলে নয়নাকে আজ অন্যরকম লাগছে। কয়েক সপ্তাহ পূর্বের মলিন নয়না আর আজকের নয়না আলাদা। নয়না 2 হাত দ্বারা চোখ ঢাকলো ঠিকই, কিন্তু ঠোঁট জোড়া উন্মুক্ত রাখলো। ফলস্বরূপ বিড়বিড় করা ঠোঁট জোড়া দেখে তুর্য শুকনো ঢোক গিলে পড়ল। তুমি সর্বনাশিনী, ভয়ঙ্কর রমণী। ভাবনা গোসল সেরে নয়নাকে বিছানায় দেখতে পেল না। দরজার কাছে বোকা তুর্যকে দাঁড়িয়ে থাকতে দেখে ডাকলো। কখন এলি তুর্য? নয়নার চোখে লাইট ধরিয়ে রেখেছিস কেন? বিব্রতকর পরিস্থিতিতে পড়ে তুর্য ফোন নামিয়ে নিল। নয়নাও লজ্জায় চোখ থেকে হাত নামালো। সে ভুলেও তুর্যকে দেখছে না। ভাবনা টেবিলে লাইট জ্বালিয়ে দেওয়ার ফাঁকে দুষ্টু হেসে বলল, নায়ক নায়িকার সিন শেষ হলে দরজা বন্ধ করে ভেতরে গিয়ে বসো, আমি লাইট জ্বালিয়ে আনছি। তুর্য গম্ভীর মুখে দরজা আটকে দিল। নয়নার কাছে অচেনা পরিবেশ, অচেনা স্থান, আপাতত তুর্যকে অনুসরণ করা ছাড়া তার আর কোনো পথ নেই। লাইটের পরিবর্তে ভাবনা দুটো মোমবাতি জ্বালিয়ে আনলো।
একটি টেবিলের উপর অপরটি রান্নাঘরে। তুর্য সোফায় বসে ফোন ঘাটাঘাটি করছে। ভাবনা ভ্রুযুগল কুঁচকে রান্নাঘরে যেতে যেতে বলল, নয়নার জন্য স্যুপ বানিয়েছি, তোর জন্য কফি আনবো? তুর্যের গম্ভীর্য ভাবে উত্তর, উইদাউট সুগার। হ্যাঁ জানি, কফির বদলে করলার রস তোর প্রিয় খাদ্য। নয়না নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ভাবনা মেয়েটা চঞ্চল, তবে মনের দিক দিয়ে ভালো। নয়না কিছুক্ষণ যাবৎ তুর্যকে জিজ্ঞেস করার জন্য উসখুস করছে। শেষবার যেই তুর্যকে সে দেখেছিল, আজকে তুর্য সে নয়। আজ নয়না গম্ভীর তেতোমুখ তুর্যকে দেখছে। মনে হচ্ছে এই তুর্যকে কিছু জিজ্ঞেস করা মানে আগুন নিয়ে খেলা। ভয়ে আড়ষ্ট হয়ে নয়না জিজ্ঞেস করলো, আমাকে কেন বাঁচালেন? বউ বানানোর জন্য। তুর্য সোজা সাপটা উত্তর, কিন্তু কঠিন। নয়না বিষম খেলো। ভাবনা দৌড়ে পানি নিয়ে আসলো। নয়নার পিঠ চাপড়ে পানি দিয়ে বলল, আস্ত মুরগি কি গলায় ঢুকিয়ে ফেলেছ? বিষম খেলে যে। কাশতে কাশতে নয়নার চোখ বেয়ে পানি বের হয়ে গেল। তুর্য তা দেখে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, আস্ত মানুষের মন চুরি করে ফেলেছে, কবে যেন খেয়েও ফেলে। নয়নাকে শান্ত করে ভাবনা স্যুপ নিয়ে আসলো। তুর্য দিকে এক কাপ কফি এগিয়ে দিয়ে বলল, এই সময় আসলি যে, হাসপাতালে সব ঠিক আছে? কফিতে চুমুক বসিয়ে তুর্য উত্তর দিল, তোকে দেখতে আসলাম। আমাকে নাকি নয়নাকে? ভাবনার সুর টানা কথায় তুর্যর কোনো নড়চড় হলো না। সে মনে সুখে কফি পান করতে করতে বলল, তাকে জিজ্ঞেস করো কেন আত্মহত্যার মতো জঘন্য কাজ করতে যাচ্ছিল। দুঃখ কি তারই আছে? পৃথিবীতে কত মানুষই তো দুঃখী, কই তারা তো আত্মহত্যা করতে যাচ্ছে না। নয়নার মনে পড়ে বাসা তার সাথে যা করেছিল সেই কথা, তার সাথে ফুপার ডিসিশন, ফুপার বানোয়াট কথা, সবকিছু মনে করে নয়না দীর্ঘশ্বাস ফেলে বলল, দুঃখীদের দুঃখ গায়ে লাগে না ডক্টর সাহেব, তাদের মন ইস্পাতের তৈরি, সহজেই নরম হয় না। কিছু কারণ অজানা থাকলে যদি আমি ভালো থাকি তাহলে কি দোষ হবে? নয়নার কথনগুলো তুর্যর মনের কোটারে আস্তানা গড়ে তুলল। কফির কাপ সজোরে টেবিলের উপর রেখে বলল, আগামীকাল তৈরি থাকবে নয়ন, আমরা তোমার ফুপু ও ফুপার বাড়িতে যাব। নয়না ভয় পেয়ে গেল, বিচলিত হয়ে বলল, আমি ওই নরকে আর ফিরে যেতে চাই না। দয়া করে আমাকে কিছুদিন সময় দিন, কিছু একটা করে আমি এখান থেকে চলে যাব। কাল মানে কালই, আমার কথার কোনো নড়চড় হবে না। আমিও দেখতে চাই তোমার আত্মীয় স্বজন কী রূপ আচরণ করে। দিনের শুরুটা যার ভালো কাটে, সারাদিনই নাকি তার সাথে ভালো কিছুই ঘটে। আকলিমা আজ সকাল থেকেই ব্যস্ত সময় কাটছে। নয়না থাকাকালীন 3 বেলা তাকে দিয়ে রান্না করিয়েছে আকলিমা। হাঁটুর ব্যথার নাম করে আরাম করেছে এতদিন। আর 2 দিন হলো নয়নার কোনো খোঁজ নেই। মরে আছে নাকি বেঁচে আছে কে জানে। বাসারকে এই 2 দিন হাতের কাছে বেশি পাওয়া যাচ্ছে না। সারাদিন এক ফোন কানে দিয়ে রাখে, জিজ্ঞেস করলেই বলে ইম্পর্টেন্ট কল, চাকরি ব্যবস্থা নাকি করে দিবে। আকলিমা আর কথা বাড়ায় না, নিজ কাজে মনোযোগ দেন। কলিং বেল বাজছে অনবরত। আকলিমা আটা মাখছিল, সেই হাতে দরজা খুলতে চলে আসলো। অপরিচিত মানুষকে দেখে প্রশ্ন করলো, আপনি কে? উত্তর এলো, আমি ডাক্তার মাহমুদ শিকদার, ভেতরে আসতে পারি? মাহবুব শিকদার সোফায় বসে আছে। ভদ্রলোক আরামে বসে চা পান করছে। অবশ্য চা তিনি নিজেই চেয়ে নিয়েছে। আকলিমা সম্মোহিনী হয়ে চা করে নিয়ে এসছে। বুট চুট পরিতা ভদ্রলোক পরিচিত মনে হচ্ছে তার, কিন্তু স্মরণে আসছে না। কথাবার্তায় ভদ্রতার ছোঁয়া, বড়লোকও হবে। আকলিমা বুঝে আসছে না ভদ্রলোক কেন এসছে। আকলিমার প্রতিবেশী ফজল মিয়া রোজ স্ত্রীর সাথে ঝগড়া করে, কারণ ঘাঁটলে দেখা যায় স্ত্রী পরাকে আসক্ত। আজও তাদের মাঝে ঝগড়া হচ্ছে। ভদ্রলোক বাড়িতে আসছে, শব্দ দূষণেরও একটা ব্যাপার আছে। আকলিমা প্রধান ফটক আটকে দেওয়ার জন্য উদ্যোগ নিল। চায়ের শেষ চুমুক দিয়ে তখন মাহবুব শিকদার বলল, দরজা আটকাবেন না, আমার ভাইপো আসবে, বুঝছেনি তো, জোয়ান ছেলে, শরীরে রক্ত গরম, হাতের কাছে সবকিছু তৈরি করা না পেলে গুন্ডামি শুরু করে। আকলিমা আরো ভয় পেল, সাথে অবাক হলো। ভদ্রলোকের সাথে কথা আগানো শুরুই করেনি, তার মধ্যে বলেছে ভাইপো আসবে, আবার ছেলেটা নাকি ডেঞ্জারাস। আকলিমা ভদ্রলোকের কাছে এসে বলল, আপনাকে পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। আমি ডাক্তার মাহবুব শিকদার, শুরুতেই তো বললাম। হেয়ালিপূর্ণ কথায় আকলিমা চুপসে গেল। এত বড় বাপের মানুষ তার বাড়িতে এসছে, উদ্দেশ্যই বা কি? মাহবুব শিকদার মিটিমিটি হাসছে।
তার দৃষ্টি ঘুরে ফিরে আকলিমা চুপসে যাওয়া মুখের দিকে নিবদ্ধ হয়েছে। আসার পূর্বে ভাইপোর কাছে সমস্ত ঘটনা শুনেছে, নয়নার সাথে তাদের কু আচরণের কথাও জেনেছে। মাহবুব শিকদার কেসে মনোযোগ নিজের দিকে এনে আকলিমাকে প্রশ্ন করল, আমার বৌমা কোথায়? আকলিমা তো 2 সন্তান, দুজনেই ছেলে। তাহলে ভদ্রলোক কার কথা জিজ্ঞেস করছেন? নয়নার কথা ভুলে বসেছে সে। আকলিমা হয়তো শুনতে ভুল হয়েছে, তাই সংশোধন করে নেওয়ার জন্য বলল, আপনার ভুল হচ্ছে, আমার 2 ছেলে। আপনি কোন মেয়ের কথা জানতে চাইছেন? নয়নার কথা জিজ্ঞাসা করছি, তা সে কোথায়? ডাকুন তাকে। আজ একেবারে পাক্কা কথা ফাইনাল করে উঠবো। আকলিমা আটকে উঠল। নয়না তো আজ 2 দিন ধরে নিখোঁজ। পাড়া প্রতিবেশী কেউ টের পায়নি নয়না যে বাড়ি নেই। তাহলে এই ভদ্রলোক কিভাবে জানলো? আকলিমা ঘামতে শুরু করেছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। কাঁপা স্বরে উত্তর দিল, নয়না তো বাড়িতে নেই। কি বলছেন? নুরুজ্জামান মৃত্যুর পূর্বে আমাকে তো বলেছিল মেয়েকে এই বাড়িতেই রেখেছেন। তাহলে নেই বলছেন কেন? কোনোভাবেই কি মেয়েকে বিক্রি করে দিয়েছেন? আকলিমা ভয়ে কেঁদে দেওয়ার মতো অবস্থা। এবার সে ভদ্রলোককে চিনতে পেরেছে। নুরুজ্জামানের মৃত্যুর পর হাসপাতালে এক নজর দেখেছিল। এই বাড়িতে সে ছাড়া বাচ্চারও আছে, কিন্তু সে তো ঘর আটকে বসে আছে। বাহিরে যে আকলিমার উপর সাইক্লোন বয়ে যাচ্ছে তার খবর রাখে। থরথর করে কাঁপছে আকলিমা। এর মধ্যেই বাড়ির ভেতরে মোটরযান এসে থামলো। মাহবুব সোফায় হেলান দিয়ে বাঁকা হেসে বলল, মেয়ের হবু জামাই প্রথমবারের মতো এসেছে, যান বরণ করে এগিয়ে নিয়ে আসুন। না চাও সত্ত্বেও আকলিমা দরজার দিকে এগিয়ে গেল। চোখে সানগ্লাস পরে ফর্মাল পোশাকে তুর্য বাইক থেকে নেমে আসলো। মোটরযান একপাশে সাইড করে রেখেই এদিকে এগিয়ে আসলো। আর তুর্যর সাথে নয়নার আসার কথা ছিল, কিন্তু নয়না ঘর আটকে বসে আছে। তুর্য অনেকবার চেষ্টা করেছিল নিয়ে আসতে, ধমক অনুরোধ কোনোটাই নয়না শুনেনি। অগত্যা নাটক সাজিয়েছে মাহবুব শিকদারকে পাঠায় তুর্য। আকলিমার সামনে তুর্য এসে দাঁড়ালো, সানগ্লাস খুলে বুক পকেটে রেখে বলল, ফুপু শাশুড়ি আম্মা, এত কষ্ট করে আসতে গেলেন কেন? ঘরে বুঝি মন টিকছে না? আকলিমা সে কখন থেকে হাঁ করেই আছে, মুখ বন্ধ করছে না। মাহবুব শিকদারকে দেখে যতই না অবাক হয়েছিল, তার চেয়ে দ্বিগুণ অবাক হয়েছে তুর্যকে দেখে। তুর্য এতক্ষণ বাড়ির ভেতরে প্রবেশ করে ফেলেছে, নজর ঘুরিয়ে বাড়ির অভ্যন্তরীণ অবস্থা পর্যবেক্ষণ করছে। আকলিমা আবার দরজা আটকাতে ভুলল না। এগিয়ে এসে তুর্যর উদ্দেশ্যে বলল, তুমি? আকলিমা কথা শেষ করার পূর্বে তুর্য সোফায় বসে পায়ের উপর পা তুলে বলল, আমি তাবরেজ তুর্য শিকদার, মাহবুব শিকদারের একমাত্র ভাইপো এবং নয়নার একমাত্র হবু স্বামী। আকলিমা বাকরুদ্ধ। সে কি বলবে? কোথাকার কেউ এসে তারই বাড়িতে উঁচু আওয়াজে কথা বলছে, অথচ সে কথাই বলতে পারছে না। বাজারে ঘরে দরজা খোলার আওয়াজ হলো। আকলিমার সাইডটাও যেন ভারী হলো। সে উৎকণ্ঠিত হয়ে বলল, দেখ বাবা, এরা কি বলছে? বাচ্চার অচেনা মানুষদের দেখে এগিয়ে আসলো। ব্রুযুগল তার কুঁচকে আছে। অসময়ে যার তার প্রবেশ তার ভীষণ অপছন্দ। এগিয়ে আস্তে আস্তে বাসার মাকে প্রশ্ন করলো, কারা এসেছে? তুর্য মুষ্টিবদ্ধ হাতে বসে আছে। সে বর্তমানে এমন একজন কীটের মুখোমুখি হতে যাচ্ছে যে নারীদের ভোগের সামগ্রী মনে করে। তুর্য নিজের রাগকে যত সম্ভব নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করছে। সে নয়নার পরিবারকে সহজে নয় কৌশলে শাস্তি দিবে। বাসার কাছাকাছি চলে আসতেই তুর্য উঠে দাঁড়ালো। তুর্যর পিঠে তখন বাসারের মুখ বরাবর। বাসারের হাইট 5 ফিট 3, কিন্তু তুর্যের সামনে নিজেকে 1.5 ইঞ্চি বাট্টু মনে হচ্ছে। তুর্য বাসারের দিকে ফিরে তাকিয়ে পিঠে 2টা চাপড় দিয়ে বলল, কি ব্যাপার শালা? অচেনা মানুষ বাসারকে শালা বলছে। ব্যাপারটা হজম হলো না বাসারে। সে দাঁতে দাঁত চেপে বলল, এক্সকিউজ মি। কয়েকদিন পর সম্পর্কে শালা হবে, তো শালাকে শালা বলবো না তো ফিডার খাওয়া বাবু বলবো? তুর্য জাবান মুখে চললেও হাত চালাচ্ছে বাসারের পিঠে। প্রতিটা কথায় বাসারের পিঠে চাপড় দিয়ে যাচ্ছে। বাসার ভালোই আঘাত পাচ্ছে। দাঁতে দাঁত চেপে তা হজম করে নিচ্ছে। বাসার বুঝতে পারছে তুর্য ইচ্ছে করেই তাকে আঘাত করছে। 3 জন মিলে সোফায় বসলো। আকলিমা ছেলের পাশেই দাঁড়িয়ে রইল। তার ছেলের মতো সেও এতক্ষণ ভালোই হেনস্থা হয়েছে। মাহবুব শিকদার গলা খাঁকারি দিয়ে বলতে শুরু করলো, মেয়ে বাড়ি না বুঝলাম, কোথায় গেছে জানেন না তাও বুঝলাম, কিন্তু মেয়েকে তো খুঁজে বের করতে হবে। একটা কাজ করি, আমার বন্ধু জসিম গাজীপুরের এসপি, তাকে বরং ফোন দিয়ে নয়নার কথা জানাই, কি বলেন? মাহবুব শিকদার মুঠোফোন বের করে বন্ধুকে কল লাগালো। বাচ্চার কিংবা আকলিমার প্রত্যুত্তরে অপেক্ষা করল না। বাচ্চার আকলিমা দুজনেই ঘামছে। তাদের পাপ কর্মের ফল এভাবে ভোগ করতে হবে জানলে নয়নার সাথে খারাপ করতো না। শুধু বাচ্চার নয়, পাপ কর্মের ফলাফল কতটা ভয়াবহ তা যদি পৃথিবীর সকল অপরাধী জানতো তাহলে কখনোই পাপ করতো না।
তুর্য তীর্যক দৃষ্টিতে বাসারকে দেখছে। তার ইচ্ছে করছে এখনই বাসারের মাথা মাটিতে পুঁতে ফেলতে, কিন্তু সে তো এত তাড়াতাড়ি এমন কিছু করবে না। বসা থেকে তুর্য দাঁড়িয়ে গেল, আকলিমার উদ্দেশ্যে বলল, নয়নার ঘরটা কোন দিকে? হাতের ইশারায় আকলিমা নয়নার ঘর দেখিয়ে দিল। তুর্য সেদিকে এগিয়ে গেল। একটা খাট, একটা পড়ার টেবিল, একটা আলমারি ছোট্ট ঘরটাতে। এই কয়েকটা আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে। তুর্য প্রথমে বিছানায় বসলো। 1-2বার বিছানায় ঝাঁকিয়ে পড়ার টেবিলের দিকে এগিয়ে গেল। বই খাতা পরিপাটি করে গোছানো দেখে মুচকি হাসলো তুর্য। দুলস্তূপকে ফু দিয়ে উড়িয়ে বিড়বিড় করে বলল, এভাবে ফু দিয়ে তোমার সব কষ্ট উড়িয়ে দেব নয়ন। আলমারি খুলে শুকনো সাফলা ফুলের মালা দেখে স্তব্ধ বনে গেল তুর্য। কাপড়ের উপর সযত্নে নয়না মালা রেখে দিয়েছে। তুর্য চোখ বন্ধ করে এতদিনের বোকামির জন্য আফসোস করে। তার মনে পড়ে যায় সিঙ্গাপুর যাওয়ার আগের কথা। তুর্য সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরছিল। মাহবুব সিকদার ভাইপোর সিঙ্গাপুর যাওয়ার ব্যাপারে নাখুশ ছিল। বড় ভাই মারা যাওয়ার পর একমাত্র ভাইপোকে এক হাতে মানুষ করেছে মাহবুব সিকদার, কখনো চোখের আড়াল করেনি। সেদিন সরাসরি তুর্যর কাছে গিয়ে বলেছিল, সিঙ্গাপুর যেও না তুর্য, আমি তোমার জন্য মেয়ে পছন্দ করেছি। তুর্য সেদিন অবাক হয়ে উত্তর দিয়েছিল, আমাকে জিজ্ঞাসা না করে কিভাবে এমন সিদ্ধান্ত নিলে চাচ্ছ? মৃত বাবার কাছে কথা দিয়েছি, তার মেয়েকে পুত্রবধূ করে ঘরে তুলবো। আমার কথার খেলাফ কখনো হয়নি, এবারও যেন না হয়। নয়নাই তোমার স্ত্রী হবে। তুর্য সেদিন অনেক রাগ করেছিল। নয়নার সাথে একবেলা কাটানো মুহূর্ত ভেবে রাগ হচ্ছিল, কিন্তু আজ সে আফসোস করছে। এতদিন নয়নার খোঁজ নিলে হয়তো মেয়েটার সাথে এমন কিছুই ঘটতো না। শাপলা ফুলের মালা হাতে পেঁচিয়ে তুর্য ঘর থেকে বের হয়ে আসলো। বাসারের কাছে বসে পিঠে চাপড় দিয়ে বলল, কি ব্যাপার শালা, মুখটা অমন শুকনো লাগছে কেন? মনে হচ্ছে বড় কোনো অপরাধ করেছো। এমন তো নয়, তোমার কারণে আমার হবু বউ নিখোঁজ হয়ে গেছে। বাসার প্যান্ট ভিজে যাওয়াই বাকি ছিল, সেটাও অল্প স্বল্প ভিজিয়ে ফেলেছে। পুলিশকে কেনা ভয় পায়। বড় বড় অপরাধীরাও পুলিশের সামনে আসলে খেজুর হয়ে যায়, আর বাজার তো সামান্য নারী লোভী। এতক্ষণে তুর্য মাহবুব সিকদারের ক্ষমতা সম্পর্কে তার ধারণা হয়ে গেছে। একবার যদি নয়নার নিখোঁজ হওয়ার কারণ তারা জানতে পারে, তা 14 শিকলের ভাত খাইয়ে ছাড়বে। বাসা তুলতে উত্তর দেয়, নয়নাকে তো আমি আমার আপন বোনের মতোই আদর করতাম। মনে হয় বান্ধবীর বাসায় গেছে, চলে আসবে। আসলেই ভালো, আমাকে মিসড কল দিতে বলো, আসল কারণ জেনে নিব। এরপর মাহবুব সিকদারের উদ্দেশ্যে বলল, আসল অভিভাবক তো অনুমতি দিয়েই দিয়েছে, তাহলে আর কার অনুমতির অপেক্ষা করছো চাচ্ছু? মেয়ে বাড়ি ফিরলে না হয় আবার আসবো। মাহবুব সিকদার তুর্যের কথায় সায় দিয়ে উঠে দাঁড়ালো। ব্লেজারের মধ্যে বোতাম আটকে আকলিমার উদ্দেশ্যে বলল, আজ চললাম মেয়ে দেখতে, এসে মেয়েকেই পেলাম না। কি ভাগ্য, কি ভাগ্য আমার। না হয় কাল পুলিশ নিয়ে আবার আসবো। কি বলেন বেআইন? আকলিমা মিঠে এসে বলল, তার আর দরকার পড়বে না, আমাদের মেয়ে এর আগেই চলে আসবে। তুর্য বাসারের দিকে কটমট চোখে তাকিয়ে আছে। শালা, নিজের জান বাঁচা, প্যান্টটা পাল্টে নে, নয়তো চেটে ফুটে খেয়ে নে। পরবর্তীতে যদি খাওয়ার মতো মুখই না থাকে। তুর্য বাঁকা এসে মাহবুব সিকদার নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। আকলিমা এবার আটকে রাখা নিঃশ্বাস ফোঁস করে ছেড়ে দিল। এরা ডাক্তার নাকি ডাকাত? বাসার প্যান্টের দিকে তাকিয়ে নাক মুখ কুঁচকে উত্তর দিল, তোমার আমার জম। সত্যিকারের বন্ধু কখনোই আপনাকে ছেড়ে যাবে না। শত ঝড় তুফান বয়ে যাক, বন্ধু কখনো আপনাকে ভুলবে না। আবার কিছু নামমাত্র বন্ধু আছে যারা প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরে যাবে। নয়না ও মিছিলের বন্ধুত্বটাও অন্যরকম। নয়নাকে মিছিল ও তার পরিবার এতটাই আপন ভাবে যতটা নয়নার ফুপুও ভাবে না। মিছিলের কোলে নয়না শুয়ে চোখের জল ফেলছে, মিছিলও সমান তালে নাক টানছে। সে ভাবতেও পারছে না কয়েকদিনের ব্যবধানে প্রিয় বন্ধুর সাথে এত বড় ঘটনা ঘটে গেছে। এই তো মিছিলের বড় ভাইয়ের বিয়ে পরের সপ্তাহ, সেই সুবাদে এত ব্যস্ত ছিল সে। এখন নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। মিছিল নয়নার মাথায় হাত বুলিয়ে পড়ল, আমাকে একটা কল করতি মিছিল, পুলিশ নিয়ে তোর ফুফু এবং ওই বদমাস বাইককে তৈরি দিতাম। সেই পরিস্থিতিতে ছিলাম না, আমার ফোনটাও নষ্ট হয়ে গেছে, ফুপুর কাছে পড়ে আছে। সকাল সকাল মিছিলের আগমন ঘটেছে। ঠিকানা সূর্যই দিয়েছে তাকে। ভাবনা সকাল সকাল হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। নয়নার জন্য নাস্তা রেডি করে এসে বলল, আমি চললাম নয়না, দরজা আটকে বসে থাকবে। অবশ্য তুর্য ছাড়া এখানে কেউ আসবেও না, তবুও সাবধানে থাকবে। নয়না চট করে শোয়া থেকে উঠে প্রত্যুত্তরে বলল, সে আসবে কেন? আর এমনিতেও আজ আমি চলে যাচ্ছি, তাই না?
ভাবনা অবাক হয়ে পড়ল। কোথায় যাবে? সূর্য শুনতে পেলে তোমার ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবে। কোথাও যেতে হবে না, বোরিং লাগলে বই পড়ো, টিভি দেখো। এরপর মিছিলের উদ্দেশ্যে বলল, এই অবস্থায় নয়নাকে অন্য কোথাও পাঠানো ঠিক হবে না। সূর্য একদম বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছে। জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু নয়নার ভালোর জন্যই সূর্য এই সিদ্ধান্ত নিয়েছে। নয়না নাকচ করছে। সে অন্যের দোহাই দিয়ে চলতে চলতে ক্লান্ত। আকলিমা ছিল তার আপন ফুপু, খাইয়েছে পড়িয়েছে সে। সেই ঋণ পরিশোধ করার দোহাই দিয়েই এত বছর ওখানে পড়েছিল। নিজের সম্মানও বিসর্জন দিয়ে যাচ্ছিল, তবুও সেখানেই পড়ে থাকতো। ভেবেছিল বাবা হারা মেয়ের আপনজন তো একজনই আছে, বাবা সমেত ফুপাও তো কত আদর করে। কিন্তু সেই যখন নয়নার দিকে বিবেচনা না করে সবার মতো স্বার্থপরদের কাতারে দাঁড়ালো, তখনই নয়নার জীবন এলোমেলো হয়ে গেল। বুঝে গিয়েছিল এই পৃথিবীতে কেউ কার আপন নয়, সবাই স্বার্থপর। নিজের কার্যসিদ্ধি হাসিল করার জন্য নয়নাকে ব্যবহার করে শুধু। নয়না কাউকে জীবনে আর বিশ্বাস করতে পারবে না, বিশেষ করে পুরুষদের। নয়না করুণ স্বরে ভাবনাকে বলল, দুনিয়াটা স্বার্থপর, স্বার্থপর দুনিয়ার মানুষও। চাহিদা শেষ হলে সবাই ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। আমি আর কারোর বোঝা হয়ে থাকতে চাই না। তার কাছে তুমি বোঝা নও, ভালোবাসার মানুষ। ভাবনা মুচকি এসে চলে গেল ঠিকই, কিন্তু পিছনে রেখে গেল অবাক হওয়া দুই রমণীকে, যারা আশ্চর্যজনিত হয়ে বসে আছে। দুপুরে ঘুমানো আমাদের সমাজে মানুষের প্রধান কাজ। দুপুরে অলস্য সময় যাদের ঘুমানোর অভ্যাস নেই, তারা নিত্য প্রয়োজনীয় কাজে মগ্ন থাকে। নয়নাকে রেখেই মিছিল চলে যেতে হলো। ভাবনা চলে যাওয়ার কিছুক্ষণ পরই মিছিলের মুঠোফোনে কল আসলো। কয়েক মিনিটের কথায় মিছিলের মুখে হু হা ছাড়া কিছুই শুনতে পায় না নয়না। শুধু দেখতে পেয়েছিল তার হাসিমাখা মুখটা হঠাৎ চুপসে গেল। মিনমিন করে বলল, আচ্ছা ভাই। নয়না যা বুঝার বুঝে গিয়েছিল। মিছিল আরো কিছুক্ষণ থেকে চলে গেল। দুপুরে নয়নার ঘুমানোর অভ্যাস নেই। অচেনা পরিবেশে কি করবে বুঝতেও পারছে না। অগত্যা বারান্দায় এসে দাঁড়ালো নয়না। 3 তলা বিশিষ্ট বাড়ির দিকে কিছুটা দূরে পুকুর রয়েছে। পুকুরটার নাম জোর পুকুর। এই পুকুর মিলে বিশাল আয়তকার পুকুরটি, এরপর বিস্তৃত মাঠ। কয়েকজন ছেলেপুলে ক্রিকেট খেলছে। নয়না এক দৃষ্টিতে তাদের খেলা দেখছে। ব্যাট হাতে হ্যাংলা ছেলে থেকে ব্যাটের ওজন বেশি মনে হচ্ছে তার। বোলিং করা ছেলেটা গুলুমুলু, দারুণ এনার্জিতে দৌড়ে আসছে বল হাতে। টান টান উত্তেজনা। নয়না ভেবেই নিয়েছে হ্যাংলা ছেলেটা আজ ব্যাটের ভরে মরবে অথবা বল লেগে। প্রায় 5 মিনিট যাবৎ সূর্য নয়নার উৎকণ্ঠা দেখছে। মেয়েটা অদূরে কাকে দেখছে, সূর্যকে একটু দেখলেও তো পারে। এই যে রোগীদের ফেলে নয়নাকে এক নজর দেখার জন্য সে দৌড়ে এসছে, এই খবর কি মেয়েটা রাখে? সূর্যর এই দৃষ্টির ওপর হিংসে হচ্ছে, যেই দৃষ্টি সূর্যকে ছাড়া অন্য কাউকে দেখছে। সূর্য নিজের ভাবনায় ভয়ঙ্কর ভাবে আশ্চর্য হয়। তারপরে সূর্য কারো দৃষ্টিকে হিংসে করছে, ভাবা যায়? আশেপাশে নজর ফেলে সূর্য উচ্চস্বরে বলল, বউ, ও বউ। লোক সমাজে বউ বলে কেউ সম্বোধন করলে নয়না নয়, যে কোনো মেয়েই ফিরে তাকাবে। নয়নার হ্যাংলা ছেড়ে কতল দেখা হলো না, তার পূর্বেই দৃষ্টি সরিয়ে আনলো। সূর্য নিচে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে আছে, তার মুখে অমায়িক হাসি। নয়নাকে দেখে হাত বাড়িয়ে হাই জানাচ্ছে। নয়না ভাবলো তার শুনতে ভুল হয়েছে, তাই আর চোখে তাকে দৃষ্টি পুনরায় মাঠের দিকে নিবদ্ধ করবে। তখনই সূর্য পুনরায় বলল, ও বউ, তাকাও না। আশ্চর্য, নয়নাকে ডাক্তার বউ ডাকছে, কিন্তু কেন? এই ডাক্তার MBBS ডাক্তার নাকি পাগলদের ডাক্তার? পাগলদেরই হবে, নয়তো পাগলের মতো বিলাপ করছে কেন? নয়না কিছু না বলে নিচু মাথায় ঘরে চলে এলো। সূর্য নয়নার চিন্তিত মুখখানা দেখে ভালোই মজা পাচ্ছিল, কিন্তু নয়নার এই রূপ চলে যাওয়ায় নিজেকেই বেকুব বনে গেল। ভ্রুযুগল কুঁচকে হাতের বন্ধনীতে তাকিয়ে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করলো। প্রায় 5 মিনিট ধরে দরজায় কড়াঘাতের শব্দ শুনে যাচ্ছে নয়না, কিন্তু সে দরজা খুলছে না। দরজার পাশে দাঁড়িয়ে ভাবছে দরজা খোলা উচিত হবে কিনা। বাসারের কৃতকর্মের পর নয়না আর কাউকে বিশ্বাস করতে পারছে না। বাসা ছিল তার আপন ফুপাতো ভাই, তার কাছেই নয়না রেহাই পেল না। কিন্তু সূর্য, সেও বাসারের মতো হবে না তো? 4-5 ভাবতে ভাবতে দরজার অপর পাশ থেকে সূর্যর কণ্ঠস্বর শোনা গেল। সে ভরাট কণ্ঠে বলছে, দরজা খুলে বলছি। নয়না, আমি জানি তুমি দরজার কাছে আছো। একজন খারাপ তাই বলে পুরো পৃথিবীর ছেলেরা খারাপ নয়। আর একজন ডাক্তারের সময় নষ্ট করে কি তুমি ঠিক করছো?
সবাই বলে ডাক্তারদের সময়ের মূল্য আছে, তাদের সময় নষ্ট করা মানে একজন রোগীর সাথে অন্যায় করা। নয়না কাল বিলম্ব না করে দরজা খুলে দাঁড়ায়। তুর্য নয়নার পা থেকে মাথা পর্যন্ত নজর ফেলে বলল, গোসল করনি? পরিধানের মতো পোশাক নয়না নিয়ে আসেনি। ভাবনাও তার থেকে খাটো। টাইট ফিটিং জামা পরে ভাবনা। নয়না সেই পোশাক পরতে পারবে না। সে সব সময় ঢোলা ঢালা জামা পরিধান করে। দরজা ছেড়ে নয়না ভেতরে চলে আসলো। তুর্য ভেতরে প্রবেশ করে, কিন্তু দরজা আটকালো না। সোফায় বসে নয়নার দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, চার্জে বসাও আর 1 কাপ কফি দাও। এমনভাবে তুর্য কথা বলছে যেন নয়না তার বিয়ে করা বউ। সে ভাবছে বাছারের মতো তুর্য যদি সুযোগে গা ছুঁয়ে দিতে চেষ্টা করে তখন সে কি করবে। নয়না ইতস্তত হয়ে ফোন হাতে নিল, সাথে তার ধারণাও পাল্টে গেল। তুর্যের প্রতি অল্প বিশ্বাসও স্থাপন হলো মনে। তুর্য নয়না এই সুযোগে ফোনের চার্জে বসিয়ে রান্নাঘরে চলে গেল। মেহমান ঘরে আসলে চা পানি খাইয়ে বিদায় দেওয়ার মতো মেয়ে নয়না নয়। রান্নাঘরে থাকা ফ্রিজ করে ডিম দেখতে পেল, করে নিল নয়না। ট্রের উপর সুন্দরভাবে সাজিয়ে তুর্যের সামনে পরিবেশন করলো। সূর্যের উপন্যাসের প্রতি কখনো আগ্রহ জন্মায়নি, শুধুমাত্র নয়না যেন তার উপস্থিতিতে স্বাভাবিক থাকতে পারে এই জন্য বই ধরা। গল্পের ইমনের ছোটবেলায় কচ্ছপ ধরার কাহিনীটুকু পর্যন্ত পড়তে পেরেছে। নয়নাকে আসতে দেখে বই বন্ধ করে তাকালো তুর্য। চোখের সামনে নাস্তা কফি দেখে খানিকটা অবাক হলো। টু শব্দ না করে নুডলস হাতে নিল। 1 চামচ নুডলস মুখে পুরে চোখ বন্ধ করে রাখলো। তুর্যের মা মারা যাওয়ার পর থেকে নিজে অথবা চাচা রান্না করে খাওয়া হয়। মাহবুব শিকদারের কোনো সন্তান নেই। স্ত্রী অল্প বয়সে প্রেমিকের সাথে পালিয়ে যায়, তারপর আর ভদ্রলোক বিয়ে করেনি। তুর্যকে লালন পালন করে বড় করেছেন। বড় বড় রেস্টুরেন্টের খাবারের স্বাদই আলাদা, আর বাড়ির খাবারের স্বাদই আলাদা। 1 চামচ মুখে দিয়ে গদগদ কণ্ঠে বলল, বাহ, এখন থেকে ডাক্তারের কঠোর মনকে নরম করার কৌশল শিখে ফেলছো। আই এম ইমপ্রেসড। নয়না মুখ বাঁকা করে উত্তর দিল, মেহমান এসেছে, আপ্যায়ন করছি। সে ডাক্তার নাকি পাগল তা দেখছি না। আপনাকে খুশি অখুশি করার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই। অন্য কেউ আসলে তাকেও আপ্যায়ন করতাম। কিন্তু আমাকে স্পেশালভাবে আপ্যায়ন তো করছো, মুখে স্বীকার না করলেও আমি জানি। নয়না আঙ্গুল তুলছিল কিছু কটু কথা শুনিয়ে দিবে। তুর্য বলতে না দিয়ে কফির দিকে ইশারা করে বলল, কফির বদলে শরবত মেহমানকে খাওয়াতে চাচ্ছ? গরম করে নিয়ে আসো। তুর্যকে নয়নার ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলতে। প্রথম দিন নয়না ভেবেছিল তুর্য বেশ গম্ভীর ও বদমেজাজি ডাক্তার মানুষ, কিন্তু আজ দেখলো তুর্যের মতো দুষ্টু ইতর ঠোঁট কাটা ডাক্তারের এই পৃথিবীতে আর একটাও নেই। নয়নাকে রাগিয়ে তুর্য বেশ মজা পাচ্ছে। কফির কাপ হাতে নিয়ে হনহন করে নয়না চলে গেল। তুর্য নুডলস পুরো শেষ করে বিড়বিড় করে বলল, 3 বেলা খাবার রান্না করার জন্য হলেও এই রাঁধুনিকে আমার চাই। পর মুহূর্তে নয়নার কথা চিন্তা করে হেসে ফেলল। কফির মতো তেতো কথা মুখ করে নয়না আসলো। তুর্য এবার দৃষ্টি সরায়নি, নয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কফির কাপ এগিয়ে দিয়ে নয়না বলল, এখন আপনার সময় নষ্ট হচ্ছে না? তুর্য কফির কাপ হাতে নিতে নিতে উত্তর দিল, ডাক্তার যখন রোগী হয়ে যায় তখন সময়ের চিন্তা করে কি লাভ? আমার একটু চিকিৎসা করে দাও তো রাধুনি। ফোন। নয়না প্রচুর বিরক্ত হচ্ছে, বিশেষ করে তুর্যের ঠোঁট কাটা কথা শুনেই ইচ্ছে করছে জোর পুকুরে চুবাতে। নয়নার কাছ থেকে প্রত্যুত্তর না পেয়ে তুর্য সিরিয়াস কণ্ঠস্বরে বলল, ফোনটা নিয়ে আসো তো নয়ন। নয়নাই তো ডাকলো, কিন্তু এই ডাকায় আপন আপন সুর বেজে উঠলো কেন? সাথে নয়নার হৃদকম্পনও দ্রুত হলো। পা টিপে টিপে নয়না ফোন নিয়ে আসলো। তুর্যের হাতে ফোন দিয়ে এবারে তুর্য ভদ্রতা দেখালো না। নয়নার হাত শক্ত করে ধরে দরজার দিকে এগিয়ে তাগাদ দিয়ে বলল, দ্রুত চলো। নয়ন, ডাক্তারদের মতো আজকাল মার্কেটের লোকদের হাতেও সময় কম থাকে, যখন তখন দোকান খুলে বসে থাকে না। নয়না হাত ছাড়ানো আপ্রাণ চেষ্টা করছে, চিৎকার করছে সমান তালে। হাত ছাড়ুন। কোথায় নিয়ে যাচ্ছেন? সূর্য সিঁড়ি ডিঙিয়ে নামতে নামতে উত্তর দিল, তোমাকে বেচে দিতে। কারো ঘরে সুখ নামে তো কারো ঘরে দুঃখ, ভালো খারাপ মিলিয়েই মানুষের জীবন। এই জীবনে দুঃখে যেমন নেমে আসে, সুখের ঠিকানা চিরকালের মতো বন্ধ হয়ে যায়। আকলিমা ভাত রান্না করছিল, পাতিলের উপর খুন্তি দিয়ে ঠিকই নাড়াচড়া করছিল, কিন্তু তার ধ্যান ছিল অন্যদিকে। ভাতের মার হাতে ছিটকে আশায় ধ্যান ভাঙলো। কলের পানি ছেড়ে কিছুক্ষণ হাত ধরে রাখলো।
আহ, পুড়ে যাওয়ার কি যন্ত্রণা। জ্বলছে খুব, কিন্তু ওষুধ লাগিয়ে দেওয়ার মতো কেউ নেই। আকলিমার মনে পড়ে নয়নার কথা। একদিন মুরগি কাটতে গিয়ে হাত কেটে ফেললো আকলিমা। গল গল করে রক্ত বের হচ্ছিল। নয়না সোফা পরিষ্কার করছিল। ফুপুর আর্তচিৎকার শোনা মাত্রই কাজ ফেলে চলে আসে। কাটা জায়গায় চেপে ধরে ফোপাতে থাকে। সেদিন আকলিমার কাছে নয়নার কান্না ন্যাকামি মনে হয়েছিল, কিন্তু আজকে বুঝতে পারছে নয়না তাকে কতটা আপন মনে করত। আকলিমার চিন্তার শেষ নেই। একদিকে নয়না নিখোঁজ, অন্যদিকে নতুন আপদ এসে জুটেছে আকলিমার সংসারে। দুই ডাক্তারের যন্ত্রণায় আকলিমা বিরক্ত, সাথে চিন্তিত। রাত নাই দিন নাই, সময় অসময়ে যাকে ভদ্রলোক ভেবেছিল সে মিসড কল মারে। নাম্বার কোথায় পেয়েছে কে জানে। আকলিমা প্রথম ভেবেছিল দুধওয়ালা, কিন্তু ফোনে কথা বলার পর ভদ্রলোক বলে উঠল, বেআইন সাহেব, পুদিনা পাতার ভর্তা করতে পারেন? সেই স্বাদ জিভে লেগে থাকার মতো। আমি খুব ভালো বানাতে পারি। একদিন আপনার জন্য নিয়ে আসবো। পুদিনা পাতার সাথে কাঁচা মরিচের কম্বিনেশনটা দারুণ। মনে রাখবেন, কাঁচা মরিচ পুদিনা পাতার থেকে পরিমাণে বেশি থাকতে হবে, নয়তো স্বাদ পাবেন না। সর্বশেষে যা বলতে ফোন করেছিলাম, আমার বৌমাকে খুঁজে পেলেন? ভদ্রলোকের কথা আগামাথা আকলিমা বুঝল না। সে প্রত্যুত্তরেই বলেছিল, আমার নাম্বার কোথায় পেয়েছেন? আমার ভাইজি কোথায় কিভাবে আছে তা আমাদের ব্যাপার, আপনাকে যেন আর নাক গলাতে না দেখি। এই কথাগুলি আকলিমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। এরপর থেকে ভদ্রলোক সরাসরি কল নয় মিসড কল দিতে থাকে। বিরক্ত হয়ে সকাল থেকে আকলিমা ফোন বন্ধ করে রেখেছে। হাতের জ্বালা কমছেই না। বাসা সারাদিনে কানে ফোন রেখে ঘরের কোনায় পড়ে থাকে। আর সকাল থেকে কোথায় গেছে কে জানে। সকাল সকাল বেশ তাড়াহুড়োয় বের হয়েছিল। এখন বিকাল প্রায়, বাসের ফিরে আসেনি। একদিকে একাকী আকলিমা দুপুরে খাবারও খায়নি। রান্না করতে বসলো আর হাত পুড়ে গেল। বেসিন থেকে হাত সরিয়ে ঘরের দিকে আগাচ্ছিল আকলিমা। উদ্দেশ্য বার্ন ক্রিম পুড়ে যাওয়ার স্থানে লাগিয়ে দেবে, কিন্তু তার হলো না। কলিং বেলের আওয়াজ পেয়ে দুয়ারের সামনে থেকে ঘুরে আসতে হলো আকলিমাকে। বিরক্ত তার চোখ মুখে, অসময়ে কারো আসার কথা নয়। বিড়বিড় করতে করতে আকলিমা দরজা খুলল। দরজার অপর পাশে মাহবুব সিকদার হাসি মুখে দাঁড়িয়ে আছে, আর হাতে শপিং ব্যাগ। আকলিমা কাচুমাচু হয়ে দরজা অবরোধ করে দাঁড়িয়ে বলল, ভদ্রলোক বলে চিল্লাপাল্লা করছি না, বাধ্য করবেন না। মাহবুব সিকদার আহত হওয়ার নাটক করে বললেন, আমরা আপনার জন্য পুদিনা পাতার ভর্তা বানিয়ে এনেছিলাম বেআইন। আকলিমা বাহিরে উকি দিয়ে দেখতে পেল 4-5 জন ছেলে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। আকলিমা শুকনো ঢোক গিলিয়ে পথ ছেড়ে দাঁড়ালো। মাহবুব সিকদার খুশিতে গদগদ হয়ে ভেতরে প্রবেশ করলো। এক কাপ চা হবে বেআইন সাহেবা? আকলিমা দাঁতে দাঁত চেপে চা বানাতে চলে গেল। মাহবুব সিকদার আরামে সোফায় বসলেন। রিটায়ার্ডের সময় পার হয়ে এসছে। শেষ বয়সে নাটক ফাটক করতে বেশ লাগছে তার কাছে। আকলিমা চা আনলো। শব্দ করে মাহবুব সিকদার চুমুক দিয়ে বলল, এক ফ্যাক্স চা করে দিতে পারবেন বেআইন সাহেব? রোদে পড়ে যাওয়া আমার ছেলেদের জন্য। আর আজ থেকে আপনার বাড়ির বাইরে ঘোরাফেরা করবে আপনার নতুন অতিথি হিসাবে। আকলিমা চমকালেন। ওই গুন্ডার মতো ছেলেপোলারা তার বাড়ির সামনে থাকবে? কিন্তু কেন? মাহবুব সিকদার চায়ে চুমুক দিচ্ছেন আর বিড়বিড় করছেন। আকলিমা বুঝতে পারলো এই লোককে কিছু বলে লাভ হবে না। আসলে তার খারাপ সময়। এক ফ্যাক্স চা হাতে মাহবুব সিকদার উঠে দাঁড়ালো। অন্য হাতে রাখা শপিং ব্যাগ আকলিমার দিকে এগিয়ে দিয়ে পড়ল, পুদিনা পাতার ভর্তা অবশ্যই ট্রাই করবেন। চায়ের প্যাকেট দিয়ে গেলাম দিনে 7 বার, কিন্তু ছেলেদের খোঁজ নেবেন। কিপটামি করবেন না বলে দিলাম বেআইন সাহেব। আমার ছেলেরা কিন্তু যেমন ভালো তেমন খারাপ। সবাই চা নাস্তা না পেলে আমার মতো ঘরে চলে আসবে। দুষ্টু হাসিতে মাহবুব সিকদার আকলিমার গলা শুকনোর কাজ করে গেল। দরজা পেরোনোর পূর্বে সিরিয়াস হয়ে পড়ল, ক্ষমতা আপনিও দেখিয়েছেন, আমরাও দেখাবো। ভুলে যাবেন না, এতিমরাও মানুষ। তাদের উপর অত্যাচার উপরওয়ালাও সহ্য করেন না। প্রতিফল কিন্তু সবারই একদিন পেতে হবে। মাহবুব সিকদার হেসে চলে গেল। আকলিমা দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে পড়ল। ভাবতে লাগলো তার সুখের দিনগুলো ভাবে শেষ হয়ে গেল। কতক্ষণ আকলিমা বসেছিল জানা নেই। পুনরায় কলিং বেলের আওয়াজ পেয়ে নড়ে চড়ে উঠে বসে। এবার কে এলো? গুন্ডাদের দলের লোক তো নয় তো? কাপা হাতে দরজা খুলে দেয় আকলিমা। দরজার অপর পাশে অচেনা মেয়েকে দেখে প্রশ্ন করলো, তুমি কে মা? মেয়েটা আকলিমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঠেলে বলল, আমি মাসুদা, আপনার ছেলের বউ। এমনিতেও আকলিমা দৈহিক অসুস্থতার মধ্যে ছিল, তার উপর এত বড় সংবাদ পেয়ে নিজেকে সামলাতে পারল না। লুটিয়ে পড়ল জমিনে। মাসুদার শাশুড়িকে পড়ে যেতে দেখে ধরল না, বরং ডিঙিয়ে নিজের ঘর খুঁজতে চলে গেল।
উত্তরার রাজলক্ষ্মী নিচতলায় অবস্থান করছে নয়না, 2 হাতে তার শপিং ব্যাগ। সূর্য 10 মিনিট ধরে তাকে এখানে দাঁড় করিয়ে কোথায় যেন চলে গেছে, ফেরার ডাক নেই। এদিকে ভয়ে চিন্তায় নয়নার হাত পা ঠান্ডায় জমে গেছে। প্রায় 10 মিনিট পর সূর্য হাসি মুখে এগিয়ে এলো। নয়না ধারণা ডাক্তাররা সুন্দর হয়, কারণ ঘাটালে জানা যাবে ডাক্তাররা সবসময় পরিষ্কার পরিপাটি থাকে বলেই সুন্দর মনে হয়। সূর্যও তাই, সুন্দর সাথে সুদর্শন। এই যে চোখে সানগ্লাস, মুখে হাসিতে ঘায়েল হবে যে কেউ। নয়না চোখ ফিরিয়ে নেয়, তার অবাধ্য চোখ জোড়া আজ বাধ্য করেই ছাড়বে, ভুলেও তাকাবে না। সূর্য নয়নার কাছে এসে তাকা দিয়ে বলল, আমার সাথে চলো। নয়না বিরস মুখে উত্তর দিল, চলা ছাড়া কি আর উপায় আছে? সূর্য হাসলো। নয়নার বাঁকা কথাও তার ভালো লাগে। অবশ্য সে যেই পরিস্থিতিতে ছিল সূর্যকে বেড়ে নিতে বেশ কষ্ট হবে। সূর্য সেই দিন পর্যন্ত অপেক্ষা করবে যেদিন নয়না নিজেও ইচ্ছায় সূর্যের পাশে এসে দাঁড়িয়ে নির্ভয়ে মনের কথা বলবে। আজিমপুরের পাশে লাল রঙের প্রাইভেট কার দাঁড় করানো আছে। সূর্য নয়নাকে গাড়ির দিকে নিয়ে যায়। নয়নার হাতে শপিং ব্যাগগুলো নিয়ে গাড়ির পেছনের সিটে রাখে। নয়না সূর্যকে বাধা দিয়ে বলতে শুরু করলো, কার গাড়িতে ব্যাগ রাখছেন? নিয়ে চলে যাবে তো? সূর্য তখন শরীর ঝাঁকিয়ে উত্তর দেয়, আজ তো তাবরেজ তুর্যকে দেখো না মেয়ে, তোমাকে রানীর মতো সাজিয়ে রাখার ক্ষমতা রাখে তাবরেজ তুর্য। গাড়িটাও আমার, পাশের সুন্দরী আমার। ফালতু কথা না বলে বাড়ি চলুন, আমার এখানে ভালো লাগছে না। সূর্য হাতের বন্ধনীতে নজর দিয়ে একটি রিক্সা ডাকলো। প্রথমে সূর্য উঠে বসলো, কিন্তু নয়নার কোনো নড়চড় নেই। সে দ্বিধায় দাঁড়িয়ে রইল। সূর্য নয়নার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, উঠে এসো। আমার নিয়ত খারাপ থাকলে বেলায় বিলেই অনেক কিছু করতে পারতাম। মনে মনে নয়না ভীষণ লজ্জা পেল। সূর্যের হাত না ধরেই রিক্সায় চড়ে বসলো। দুজনের মাঝে যথেষ্ট ফাঁক রয়েছে। এর মধ্যে দুর্যোগ গুনগুন করে গান ধরল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? মুখে না বলেও নয়না মনে মনে উত্তর দিল, খুব খারাপ হতো, ঠিক আপনার গানের গলার মতো। সন্ধ্যা 7টা নাগাদ নয়নাকে ভাবনার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে সূর্য চলে গেল। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে তার রাতের ডিউটি, অথচ সারা বিকেল বিশ্রামের নাম পর্যন্ত নেয়নি। রাত 9টা বাজে। নয়না মাত্র গোসল সেরে বের হয়েছে, পরিধানে সূর্যর পছন্দ করা জামা। নয়না আয়নার সামনে দাঁড়ালো। ওড়নাবিহীন শরীরে এখনো কালসিটে দাগগুলো বোঝা যাচ্ছে। নয়নার মনে পড়ে গেল বাজারের কর্মকাণ্ডের কথা। মুহূর্তেই ঘামতে শুরু করলো মেয়েটা। বুকে ওড়না গুজে বিছানা ঘেঁষে আস্তে আস্তে বসে পড়লো নয়না। বিড়বিড় করে বলতে লাগলো, পৃথিবীর সকল পুরুষ অভিশপ্ত নষ্ট। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। ভয় মানেই ভয়ঙ্কর। একবার মনে ঢুকে গেলে ভয় কাটিয়ে উঠতে সময় প্রয়োজন হয়। এমন মানুষকে একাকী নয়, বরঞ্চ সঙ্গী হয়ে একজনকে সারাক্ষণ পাশে থাকতে হয়। সারাদিন নয়নার পাশে কেউ না কেউ ছিল। দিনের অর্ধেক সময় সূর্যের সাথে কাটিয়ে এক মুহূর্তের জন্য কালো অতীতে স্মরণ আসেনি নয়নার। কিন্তু অতীত তা কি কখনো পিছু ছাড়ে? সর্বক্ষণ আঠার মতো মস্তিষ্কে গেঁথে থাকে। একাকিত্বের সময় হানা দিয়ে বেড়ায়। বাসারের ছোঁয়া মনে হচ্ছে নয়নার সর্বাঙ্গে লেগে আছে। নয়না হাতে ঘাড়ে ইচ্ছে মতো হাত বুলাতে থাকলো। তার কাছে মনে হচ্ছে এই জায়গাটুকু অপবিত্র হয়ে গেছে। মেয়েটা যেন ওই নিচের মধ্যে নেই। মাথার চুল টেনে টেনে চিৎকার করে কাছে। রাত 12:30। সূর্য রোগীদের দেখে মাত্রই কেবিনে আসলো। আজকে রোগীদের সংখ্যা একটু বেশিই ছিল। ডিনার করার সময় পায়নি সে। এখন খাবে, কিন্তু একাকি খেতে কি আর ভালো লাগে? সূর্য 3 জন সহকর্মী থেকে তাদের বন্ধুত্ব সম্পর্ক বেশি। মিনহাজ, মাহিন, ভাবনা এরা সারাদিন ডিউটি করে সন্ধ্যায় চলে যাওয়ার কথা ছিল, কিন্তু রোগী বেশি থাকায় থেকে যেতে হলো। সূর্য খাবার সামনে রেখে তাদের জন্য অপেক্ষা করছে। সে জানে আগামী 5 মিনিটের মধ্যে 3 বদমাস এখানে এসে উপস্থিত হবে। শুধু তাই নয়, সূর্যকে লজ্জায় ফেলতে যা মুখে আসে তাই বলবে। গুনে গুনে 3 মিনিট পর সূর্যর কেবিনের দরজায় করাঘাত হলো। একে একে 3 মাথা ঢুকিয়ে একসাথে আওয়াজ করলো, আসতে পারি স্যার? সূর্য প্লেট সাজানোর মিথ্যা বাহানা করে বলল, আয়। হুড়মুড় করে 3 জন প্রবেশ করে কে কার আগে চেয়ারে বসতে পারবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিল। আর চোখে সূর্য দেখে কিছু বলল না। প্লেটে খাবার নিয়ে খেতে শুরু করলো। সূর্য ছাড়া বাকি 3 জন রেলগেটের বিখ্যাত হাজির বিরিয়ানি থেকে কাচ্চি নিয়ে এসেছে। বিরিয়ানি ঘ্রাণে সারা কেবিন মম করছে। মিনহাজ বিরিয়ানির প্যাকেট থেকে গন্ধ শুঁকে পড়ল, মামার হাতের জাদু তো এই কাচ্ছিতেই। আমি মাঝে মাঝে ভাবি, মামা হাতের জাদু বইয়ের ওপর কিভাবে ফেলে, চ্যাপ্টা হয়ে যায় না?
ভাবনা মিনহাজের পিঠে দুরুম করে কিল বসিয়ে পড়ল। আজাইরা বকতে একদিনই নিষেধ করিনি। তোর সাথে আমার সম্পর্ক সব শেষ। মিনহাজ চুপসে যায়। ভাবনার অ্যাপ্রনের কোনা টেনে ইনোসেন্ট হয়ে পড়ল। মুখ আমার নিয়ন্ত্রণে ছিল না। জানেমান, প্লিজ রাগ করো না। তুর্য বন্ধুদের মজা দেখে হাসছে। এরা দুজন দুজনকে ভালোবাসে। আগামী 2 বছর কেরিয়ার গঠন করে বিয়ে পর্যন্ত এগোবে। তুর্য বিনা বাক্যে খেয়েই যাচ্ছে, কথা বলছে না। এদিকে 3 বন্ধু কিভাবে কথা তুলবে বুঝতে পারছে না। বুকে সাহস সঞ্চার করে ভাবনা বলে উঠল, বাসায় নয়না একা, না জানি কি করছে। তুর্য খাওয়া বন্ধ করে কিছু একটা ভেবে নিয়ে পুনরায় খেতে লাগলো। ভাবনা নড়ে চড়ে মাহিন ও মিনহাজকে ইশারায় বলা বলি করে তুর্যের উদ্দেশ্যে বলল, নয়না কি বললো রে? আমার গলার সুর নাকি শিয়ালের মতো। তুর্যের থমথমে কথায় পুরো কেবিনে হাসির বন্যা বয়ে গেল। মিনহাজ হাসি থামিয়ে বলল, তোমার অ্যাটিটিউড একজনের কাছেই শেষ। শেষে কিনা তোকে শিয়াল বানিয়ে দিল। তুর্যের খাওয়া শেষ। হাত ধুয়ে এসে 3 বন্ধুদের তাগাদ দিয়ে পড়ল, বের হ তোরা, আমার কিছু প্রাইভেট কাজ আছে। 3 বন্ধু একসাথে সুর তুলল। ভাবনা প্যাকেট গুছিয়ে প্রত্যুত্তরে বলল, নয়নার নিয়ে ভাবাই তো তোর এখন প্রাইভেট কাজ, তাই না? বেশি বকবি না, তুই আজ চলে যা। নয়নাকে এখন একা রাখা ঠিক হবে না। ওরে কি চিন্তা নয়নার জন্য? এদিকে বন্ধুরা কত না খেয়ে শুকিয়ে যাচ্ছে, তার খবর নাই। মাহিনীর কথা শেষ হতেই ভাবনা বা হাত ঠোকায়। প্রেমিকাকে পেয়ে আজ বন্ধুদের ভুলে গেছে আমাদের হ্যান্ডসাম তুর্য। বাজে বকিস না ভাবনা, মিনহাজকে নিয়ে বিদায় হ, আমি এদিকটা সামনে নিব। ভাবনা মিনহাজ হেসে বিদায় দিল। মাহিনীর খাওয়া শেষ পর্যায়ে সে সিরিয়াস ভঙ্গিতে তুর্যকে বলল, মেয়েটার মেডিকেল কন্ডিশন কেমন মনে হলো তোর কাছে? তুর্য চেয়ারে হেলান দিয়ে বসে লম্বা নিঃশ্বাস ত্যাগ করে পড়ল, বুঝতে পারছি না, তবে তাকে একাকী রাখা যাবে না। একবার বিশ্বাস উঠে গেলে দ্বিতীয়বার বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। নয়নার সাথে যা ঘটেছে তার জন্য সে গোটা পুরুষ জাতিকেই ভয় পাবে, ঘৃণা করবে। নয়নার মনে আদৌ বিশ্বাস জন্মাতে পারবো কিনা জানি না। ওর ফুফুর বাড়ির লোকেদের শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল। ফুপুর কথা উঠায় তুর্যের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। হেলান ছেড়ে রুড়ো সুরে পড়ল, তাদের ব্যবস্থাও করে ফেলেছি। রাত 1:45। মাহিনকে বসিয়ে তুর্য হাসপাতালে দক্ষিণ পাশে চলে আসলো। উদ্দেশ্য নয়নার সাথে কথা বলার। এত রাতে ফোন দেওয়া অবশ্যই ভদ্রতার কাজ নয়, কিন্তু তার মন মানছে না। নয়নার গলার স্বর শোনার জন্য মন আকুপাকু করছে। নয়নাকে রেখে আসার সময় জোর করে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এসেছে সে। ফোন ধরবে কিনা সন্দেহ। 7-5 ভেবে তুর্য ফোন করলো একবার, 2বার রিং হতেই ঘুমু ঘুমু কণ্ঠে নয়না ফোন ধরে বলল, আপনারা ডাক্তাররা কি রাতেও ঘুমান না? ঘুমু ঘুম স্বরেও কি আলাদা সুর আছে? তুর্য চোখ জোড়া বন্ধ করে নিল। প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আপন মনে বলল, ঘুমালেও মেয়েটার মস্তিষ্ক সচল থাকে। ভবিষ্যতে জামাইকে ভাই ডাকার সম্ভাবনা থাকবে না, শুনছেন? তুর্য এবার মুখ খুলল। ঠোঁটের আগায় দুষ্টু হাসি ফুটিয়ে পড়ল। একজন মেয়ে এভাবে কখন ডাকে জানো? নয়না ঘুম ঘুম চোখে উঠে বসলো। ভাবনা পাশেই বেঘরে ঘুমাচ্ছে, পিঠে বালিশ চেপে পড়ল। কখন? বিয়ের পরে। আমার এখন বিয়ে বিয়ে ফিলিংস হচ্ছে নয়ন। নয়না চোখের ঘুমও উধাও হয়ে গেল। কান থেকে ফোন সরিয়ে আচ্ছা মতো তুর্যকে বকে দিল। অপর পাশে তুর্য বেহার মতো হাসতে লাগলো। নয়না ফোন কানে রেখে শক্ত কণ্ঠে বলল, আপনার রোগীরাও কি আপনার মতো পাগল? তুর্য এক ধাপ এগিয়ে উত্তর দিল, আমার থেকেও মহা পাগল নয়ন, মহা পাগল। নয়না ফট করে কল কেটে দিল। তুর্যের কথায় তারও ভীষণ হাসি পাচ্ছে। এমন সময় ভাবনা ঘুমু ঘুমু কণ্ঠে বলে উঠল, বাহ নয়না, দেখি হাসতেও জানে। ফোনে বালিশের নিচে রেখে নয়না দ্রুত শুয়ে পড়ল। শুধু তাই নয়, চোখ মুখ খিঁচে বন্ধ করে রাখলো, যেন ভাবনা ফের কথা বলার সুযোগ না পায়। সকাল সকাল আকলিমার ঘুম ভাঙে পাতিলের ঠাস ঠুস আওয়াজ শুনে। বেচারি রাতে কড়া ঘুমের ওষুধ সেবন করে ঘুমিয়েছিল। মাসুদা নামক মেয়েটার পরিচয় জেনে আকলিমা অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। মাসুদা সেই মেয়ে যার পরিবার বাসারকে দেখতে এসেছিল। নয়নাকে এ বাড়িতে দেখে বিয়ে ভেঙে দিয়েছিল। এর জন্য নয়না বিনা কারণে আকলিমার হাতে মার খেয়েছিল। আকলিমা ভদ্র সুশিক্ষিত ছেলে সেই মেয়ের সাথে প্রেমালাপ করে বিয়েও করে নিয়েছে। এইসব শুনে আকলিমার প্রেশার বেড়ে গেছে। বাসার রাতে বাড়ি ফিরলে আকলিমা কিছুক্ষণ জুতা পেটা করলো। অকথ্য ভাষায় গালিগালাজ করে নিজের ঘরে চলে গেল। সকালের উচ্চ আওয়াজ আকলিমার সহ্য হচ্ছে না।
ঘর ছেড়ে তাই আকলিমা বের হয়ে আসলো। রান্নাঘর থেকে শব্দ ভেসে আসছে। আকলিমা সেদিকেই গেল। মাসুদা আকলিমার এত বছরে গড়া পাতিলগুলো পুঁতা দিয়ে ভর্তা বানাচ্ছে। আকলিমা দৌড়ে মাসুদার হাত থেকে পুঁতা নিয়ে নিল। পাতিলগুলোর দিকে মায়াভরা চাহনি দিয়ে রাগান্বিত স্বরে ধমক দিয়ে পড়ল, একদিনের মেয়ে হয়ে আমার সংসারের জিনিস নষ্ট করছো কোন সাহসে? মাসুদা আকলিমার কথায় প্রত্যুত্তরে কিছু না বলে মরা কান্না শুরু করলো। ও বেবি, দেখে যাও, তোমার মা আমাকে কথা শোনাচ্ছে। বাসারের মন আজ ফুরফুরে। এত বছরে মনোবাসনা পূরণ হয়েছে। সুন্দরী বউয়ের সাথে ভালো সম্পদও ফ্রি হিসাবে পেয়েছে। এখন বউয়ের আশব্দও কি সহ্য করা যায়? বাসার ঘর ছেড়ে দৌড়ে আসলো। মাসুদার কান্না দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার ময়না পাখির? তোমার মা আমাকে নিজেই বলল পাতিলগুলো ভাঙতে, আর এখন নিজে এসে কথা শোনাচ্ছে। আকলিমা আকাশ থেকে টপকে পড়লো যেন। মুখে তার রানী, ইশারায় কথা বলবে শরীর সায় দিচ্ছে না। বাসার মুখ ফুলিয়ে পড়ল, ছেলের বউয়ের সাথে এ কেমন ব্যবহার মা? তোমার থেকে এমনটা আশা করিনি। আকলিমা স্তব্ধ হয়ে গেল। থমকে গেল তার পৃথিবী। যেই সন্তানের জন্য নিজের ভাইজিকে বিনা দোষে পিটিয়েছে, সেই সন্তানই তার উপর আঙ্গুল তুলছে। এটাই কি শাস্তি? বাসায় সেই কখন চলে গেছে। আকলিমা নষ্ট করা পাতিলগুলোর দিকে চেয়ে গভীর নিঃশ্বাস ত্যাগ করে। রবিবার তুর্যের ছুটির দিন থাকে। প্রয়োজন ছাড়া এই দিনে তুর্য ছুটি কাটায় না। আজ ছুটি দিনটা নয়নার সাথে কাটাবে বলেই দক্ষিণ ছায়াবিথি এলাকায় আছে। এখন বাজে সকাল 7টা। এই সময় সবাই ঘুমে নিমগ্ন। তুর্য একটু বেশি সকালেই আসলো না তো। সময়ের চিন্তা মাথায় আসতেই তুর্য বিরক্ত প্রকাশ করলো। এই সময়টুকু সে কোথায় কাটাবে? ভাবনার বাড়ির সামনে গাড়ি থামালো তুর্য। গাড়ি থেকে নেমে এদিক সেদিক পায়চারি করতে লাগলো। নয়নার ঘুম সকাল সকাল ভেঙে গেল। সকালের সতেজ হাওয়া গায়ে লাগানোর জন্য বারান্দায় আসেছে। চারপাশে মনোরম দৃষ্টি উপভোগ করে নিচে তাকাতেই তুর্যর দেখা মিলল। তুর্য অস্থির চিত্তে পায়চারি করছে, তা দেখে নয়না ডেকে উঠল তুর্যকে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।